আর.জি. কর কাণ্ডে সিবিআই তদন্ত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোন পথে দাঁড়িয়ে রয়েছে? নিরন্তর চেষ্টা চলছে, মানুষ জানার চেষ্টা করছে। আপনারা যারা দর্শক, আপনারা আমাদের প্রশ্ন করছেন, প্রচুর প্রশ্ন লিখে পাঠাচ্ছেন। নিরন্তর চর্চা চলছে সেই নিয়ে যে সিবিআই তদন্তটা ঠিক কোন পর্যায়ে। আপনারা জানেন সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে যে তদন্তের কোনো তথ্য যেন বাইরে না বেরোয়। সিবিআই সুমোটো কেসটার মধ্যে ইনভলভ হওয়াতে যে কটি লাভ হয়েছে তার মধ্যে এটি একটি, যে সিবিআই বাইরে কোনো প্রেস নোট দিয়ে কোনো তথ্য ডিসক্লোজ করছে না, এবং লোয়ার কোর্টে বারবার বিভিন্ন পক্ষের আইনজীবীরা বারবার জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে সিবিআই যা যা ইনভেস্টিগেশন করছে সেটা কোন জায়গায় দাঁড়িয়ে। ধরুন আইনজীবী যিনি দাঁড়িয়েছেন অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, তাঁর হয়ে তিনি জানার চেষ্টা করেছিলেন আদালতে, পরিষ্কারভাবে সেখান থেকে বলে দেওয়া হয়েছে। আর সিবিআইয়ের আইনজীবীরা বলে দিয়েছে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, কোনো তথ্য বার করা যাবে না, ফলত আমরা কোনো তথ্য বাইরে দিতে পারবো না। আমরা মুখবন্ধ খামে আপনাদের মহামান্য বিচারপতি আপনার ঘরে দিয়েছি, অর্থাৎ লোয়ার কোর্টের জুডিশিয়ারির কাছেও সেই মেসেজটা দিয়েছেন। ফলত লোয়ার কোর্টে যখন মামলাটা চলছে, সেই মামলায় সিবিআই তদন্ত কোন প্রক্রিয়ায় কতটা এগিয়েছে, কী এগিয়েছে, সেটা প্রকাশ্যে কোনো আলোচনা চলছে না। সবটাই বিচারপতিরা জানছেন আর সিবিআইয়ের আইনজীবী জানছেন, প্রতিপক্ষের আইনজীবী জানতে পারছেন না। এটা সুপ্রিম কোর্টের এবারের এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে ঢোকার এটা একটা নেট রেজাল্ট। অনেকে সমালোচনা করছেন যে সুপ্রিম কোর্ট কেন ঢুকলো, কিন্তু আমি বলবো সুপ্রিম কোর্ট এটা ঢোকাতে আলটিমেটলি প্রাইভেসি অফ দি এন্টায়ার ইনভেস্টিগেশন এটা কিন্তু মেনটেন্ড হচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে সিবিআইয়ের ইনভেস্টিগেশনটা কোন পর্যায়ে রয়েছে। কিছু কিছু ক্লু, কিছু কিছু সোর্সও বেরোয়, কিছু খবর বেরোয়। তার মধ্যে যেমন একটা খবর বেরিয়েছে, খুব চর্চা চলছে, এটা নিয়ে খুব এক্সক্লুসিভ চর্চা চলছে, সেটা হচ্ছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহের 60টা কলকে আইডেন্টিফাই করেছে সিবিআই। 60 নাম্বারটা হচ্ছে 60টা কলকে আইডেন্টিফাই করেছে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল এবং আদার্স। তাদের মধ্যে কথা চালাচালি 60টা টেলিফোন কে কাকে করেছেন, কত মিনিট করেছেন, কেন করেছেন, কি কথা বলেছেন, সেইগুলো নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে সেটা রেখেছে। এক, তাতে সিবিআই কতটা এগিয়েছে আমরা জানি না, কিন্তু 60 কলস হ্যাভ বিন আইডেন্টিফাইড। অবশ্যই তার মধ্যে সন্দীপ ঘোষ এবং অ্যারেস্টেড অভিজিৎ মণ্ডল, এই দুজন আছেন। এক, দ্বিতীয় যেটা হচ্ছে যে সঞ্জয় রায়, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের একজন সহকর্মী, তিনি সিভিক ভলেন্টিয়ার, এবং তিনি 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 সমস্ত হসপিটালগুলোতে ঘুরে বেড়াতেন। হসপিটালে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের হয়ে হসপিটালে তদারকি করতেন, এমন শোনা যাচ্ছিল বাইরে। তো সেই সঞ্জয় রায় সেদিনকে রাত্রিবেলা এই কুকর্মটা করেছিলেন। এই করার ক্ষেত্রে তিনি কার কার নির্দেশে করেছিলেন, এই জায়গাটা সিবিআই হান্ট করছে। এটা করতে গিয়ে সিবিআই ইতিমধ্যে অভিজিৎ মণ্ডল ছাড়াও টালা থানার আরেকজন অফিসারকে আইডেন্টিফাই করেছেন সিবিআই, যিনি হচ্ছেন এই সঞ্জয় রায়ের ইমিডিয়েট গডফাদার। ওদের সিস্টেমের মধ্যে তো গডফাদাররা থাকেন, ইমিডিয়েট গডফাদার, অর্থাৎ তিনি বললেই এই সিভিক ভলেন্টিয়ার কাজ করে। তো টালা থানা এমন একজন অফিসার, ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে একাধিকবার তাকে সিবিআই ডেকে পাঠিয়েছে, তাকে ইন্টারোগেট করেছে, এবং সঞ্জয় রায়কে সঙ্গে তার নেগোসিয়েশন, তার কথাবার্তা, কেন তার সঙ্গে সঞ্জয় রায়ের এত যোগাযোগ আমরা দেখেছি। বললোকে আপনারা হয়তো দেখেছেন, দৌড়তে দেখেছেন সিজিও কমপ্লেক্সের মধ্যে, যে দৌড়ে গেছেন, দৌড়ে বেরিয়েছেন, এরকম একটা দৃশ্য আমরা দেখি সিজিও নিজাম প্যালেসে সম্ভবত। তো তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে আলটিমেটলি সিবিআই যে জায়গাটা পৌঁছচ্ছে, যে সঞ্জয় রায় সেই দিনকেই কুকর্ম করার পর এই ভদ্রলোককে কি বলেছিলেন, জানিয়েছেন যে দ্য অপারেশন ইজ ডান। এই জায়গাটাতে সিবিআই কিন্তু ইমিডিয়েটলি এমফাসিস দিচ্ছে, এবং সেখানে কেন এমফাসিস দিচ্ছে আমি সেই জায়গাটা একটু ছোট্ট করে ব্যাখ্যা করছি। আমার হাতে একটা রিপোর্ট কার্ড আছে, আমি তার ভিত্তিতেই আপনাদের বলছি। সেটা হচ্ছে সঞ্জয় রায়ের সঙ্গে এই অফিসারের কানেকশন, এই অফিসারের সঙ্গে সন্দীপ রায়ের কানেকশন, সন্দীপ রায়ের সঙ্গে অভিজিৎ মণ্ডলের কানেকশন, জাস্ট জিগজ্যাগ করে। অর্থাৎ তাহলে কি সন্দীপ ঘোষ নির্দেশটা টালা থানা ওসির মারফত এই অফিসারকে দিয়েছে, না এই অফিসারকে ডিরেক্ট দিয়েছে, না এই অফিসার আবার এদের কারোর কাছ থেকে নির্দেশ পেয়ে সঞ্জয় রায়কে পাঠিয়েছিলেন এই অপারেশন কাণ্ড সেই রাতের
মানে নারকীয় কাণ্ডটা ঘটাতে। এই জায়গাটাতে সিবিআই ইনভেস্টিগেশনটাকে কনসেন্ট্রেট করছে এবং সিবিআইয়ের যেটা ধারণা হয়েছে আপাতত ইনভেস্টিগেশন করতে গিয়ে, কারণ দেখুন তথ্য প্রমাণ এভিডেন্স তো সবই লোপাট করেছে একটু সরকার প্রশাসন লালবাজার মিলে, এটা মোটামুটি সর্বজন বিদিত। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এখন যেটাকে ফোকাস করার চেষ্টা করছে যে সঞ্জয় রায় কার ইনস্ট্রাকশনে কাজ করেছেন, কারো এটা ইনস্ট্রাকশনে কাজ করেছে। হঠাৎ গেলেন চারতলা সেমিনারে ঢুকলেন, নির্যাতন করলেন এবং তারপর হত্যা করলেন, তারপর বেরিয়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে ঘুমোলেন। দ্য ম্যাটার ইজ নট সো ইজি। সিবিআই কনক্লুশনে পৌঁছেছে। সিবিআইয়ের ধারণা হয়েছে সঞ্জয় রায় অপারেশন করার পর এই মানুষটিকে এই অফিসারটিকে বলেছেন যে দি অপারেশন ইজ সাকসেসফুলি ডান, এবং এটা একটা পার্ট। আমি বলছি এটাই একমাত্র নয়, সিবিআইয়ের অনেকগুলো প্রবাবিলিটি নিয়ে কাজ করছে, তার মধ্যে এটা একটা প্রবাবিলিটি। এবং সেই ভদ্রলোক জানতেন, তাহলে সেই ভদ্রলোক কনফেস করছেন না, জানাচ্ছেন না যে সঞ্জয় রায় তাকে জানিয়েছেন, এটা আবার তিনি কনফেস করছেন না। এই জায়গাটা সিবিআইয়ের সন্দেহ কিন্তু দানা বাঁধছে। ইনভেস্টিগেশন পার্টটা প্রচণ্ড কঠিন, প্রচণ্ড কঠিন। সম্প্রতি আপনারা জানেন যে গতকালই কলকাতা হাইকোর্টে একটা অন্য মামলার প্রেক্ষিতে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটা খুব দামি কথা বলেছেন যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের উপর সবথেকে বড় সমস্যা কি, যে কোনো বিচার প্রক্রিয়া সাধারণ মানুষের বা একটা জেনারেল পারসেপশন হচ্ছে যে খুব দ্রুত তদন্ত শেষ হয়ে যাবে, কিন্তু তদন্ত দ্রুত শেষ করা যায় না, তার অনেক প্রসেস আছে, আইনগত ব্যাপার আছে, প্রত্যেকটা আইন রক্ষিত হচ্ছে কিনা সেটা দেখার ব্যাপার থাকে, কিন্তু মানুষের একটা এক্সপেকটেশন থাকে। খুব রাইটলি পয়েন্ট আউট করেছে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তো স্বাভাবিকভাবেই সিবিআইয়ের উপর প্রেশার ক্রিয়েট করে, সিবিআই কেন জানাচ্ছে না, সিবিআই কেন ডিসক্লোজ করছে না, সিবিআই আপনারা জানেন ইডি এবং সিবিআই মাঝে মাঝে প্রেস নোট বার করে, এই ব্যাপারে প্রেস নোট বার করছে না কেন। আচ্ছা, একটা তদন্তের ব্যাপারে প্রেস নোট বার করা যায়, তাহলে তো যাদের দিকে সন্দেহ তারা শেষ পর্যন্ত সতর্ক হয়ে যাবে। ধরুন অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছে, আমার নিজের একটা ধারণা আছে, আই মে বি রং, টালা থানার আরেকজন কোনো অফিসার খুব দ্রুত অ্যারেস্টেড হবে। আমি ঘটনার গতি প্রকৃতি দেখে আমার এটা মনে হয়েছে। দেখুন আমার কোনো সোর্স ক্লু মানে কারুর কাছ থেকে খবর পেয়েছি, এগুলো একদম সম্পূর্ণ মিথ্যে ধারণা। কারণ পুলিশকেই সন্দেহের তীরের মধ্যে রাখছেন। সন্দীপ ঘোষ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি দপ্তর, একটা স্বাস্থ্য নিজে চালান আর একটা পুলিশ, এই পুলিশ এবং অর্থাৎ পুলিশ এবং হসপিটালের যিনি প্রিন্সিপাল, এদের দুজনকে প্রাইমারি টার্গেটে রেখে কিন্তু পুরো তদন্ত প্রক্রিয়াটা এগিয়ে যাচ্ছে। এই সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ মণ্ডলের কানেকশন, এই অভিজিৎ মণ্ডলের সঙ্গে এই অফিসারের কানেকশন, আর এই অফিসারের সঙ্গে ডাইরেক্ট সন্দীপ ঘোষের কানেকশন, এবং সেই জায়গা থেকে কোনো একটা নির্দেশ নিচের লেভেলে নেমে এসেছিল কিনা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই অফিসার কিংবা সন্দীপ ঘোষ এই অভিজিৎ মণ্ডল তাদের নির্দেশে এই সঞ্জয় রায় অ্যাক্টিভ হয়েছিল কিনা। সঞ্জয় রায় অভিজিৎ মণ্ডলের নির্দেশে কাজ করেছেন এটা ঠিক নয়, সঞ্জয় রায় যদি করে থাকেন তাহলে এই দ্বিতীয় অফিসারটির নির্দেশে কাজ করেছেন, এটা সিবিআই ট্রেস করার অনেকটা পথে এগিয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা সিবিআইয়ের, যে সিবিআই কি হ্যাজ টু প্রুভ দ্যাট ইন দ্য কোর্ট। ধারণটা সিবিআইয়ের কাছে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে অপারেশনটা কীভাবে হয়েছে, কিন্তু সিবিআই এভিডেন্স ডকুমেন্ট জোগাড় না করে চট করে কাউকে অ্যারেস্টটা করবে না, কারণ অ্যারেস্ট করলে তাকে জেলের মধ্যে রাখার দায়িত্বটাও সিবিআইয়ের ঘাড়ে বর্তায়। ধরুন সেকেন্ড অফিসারকে গ্রেফতার করে নিল, কোনো একজন অফিসারকে গ্রেফতার করে নিল, গ্রেফতার করলে তো তাকে সাবস্টেন্সিয়াল প্রুফ এভিডেন্স দিয়ে বলতে হবে যে আমরা একে সন্দেহের তালিকায় রেখেছি এই কারণে। সেই জায়গাটাকে এনশিওর করার চেষ্টা করছে সিবিআই। ফলত আপনারা জানেন যে একদিকে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছেন দুর্নীতির কাণ্ডে, অন্যদিকে পাশাপাশি ওই দুর্নীতির ব্যাপারে আশিস পাণ্ডে গ্রেফতার হয়েছে, অর্থাৎ দুর্নীতি পর্বে আর্জি করে সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে অ্যারেস্টেড। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের ব্যাপারে সঞ্জয় রায় আগে অ্যারেস্টেড হয়েছিলেন, এই হত্যাকাণ্ডের ব্যাপারে সাসপেক্টেড তালিকার মধ্যে সন্দীপ ঘোষকে সিবিআই পরবর্তীকালে অ্যারেস্ট করে, এবং এই তথ্য প্রমাণ অল্টার করার ব্যাপারে অভিজিৎ মণ্ডল টালা থানা ওসির একটা ভূমিকা আছে, সেইটাকে সিবিআই কিন্তু আইডেন্টিফাই করে। ফলে লার্জার কনস্পিরেসিতে যুক্ত অভিজিৎ মণ্ডল,
মেন কনস্পিরেসিতে যুক্ত হতে পারেন সন্দীপ ঘোষ, সেটা কিন্তু সিবিআই র্যাডারে আছে। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই অভিজিৎ মণ্ডলকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়, নারায়ণ স্বরূপ নিগম, এরা যে প্রোঅ্যাক্টিভনেস দেখিয়েছে সেটাই সিবিআইকে কিন্তু ক্লু জোগাড় করতে সাহায্য করেছে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অভিজিৎ মণ্ডলকে বাঁচাতে চেষ্টা করছেন, তার মানে এই অভিজিৎ মণ্ডলের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে এবং সেই জায়গা থেকেই সিবিআই কিন্তু ধরেছে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী অভিজিৎ মণ্ডলকে বাঁচানোর জন্য এই হসপিটাল থেকে ও হসপিটালে দৌড় না করাতেন, এত দ্রুত হয়তো সিবিআই অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করতেন না। এটা আমার নিজস্ব ধারণা। যাই হোক, ঘটনা পরম্পরায় গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে, আমি লেটেস্ট আপডেটটা আপনাদের দিলাম কারণ আপনারা মাঝে মাঝে আমাদের প্রশ্ন করেন, হোয়াটসঅ্যাপে লেখেন যে সিবিআই এতদিন তদন্ত নিচ্ছে। হ্যাঁ, 60 দিন মতো তদন্ত প্রক্রিয়া চলছে। প্রথম 5 দিনে মমতা প্রশাসন যেভাবে তথ্য প্রমাণ এভিডেন্স সব লোপাট করে দিয়েছে, এটা যদি সিবিআই আলটিমেটলি ইনভেস্টিগেট করে মূল অপরাধীগুলোকে চিহ্নিত করে ফেলতে পারে, সেটা একটা অসাধ্য সাধন হবে। কিন্তু সিবিআই সেই পথে এগোনোর ব্যাপারে অনেকটা এগিয়েছে। এখন দেখা যাক কতটুকু প্রমাণ শেষ পর্যন্ত, এত কিছু অসহযোগিতা সত্ত্বেও রাজ্য প্রশাসনের শেষ পর্যন্ত জোগাড় করতে পারে, সেই দিকেই নজর থাকবে আমাদের।